So, আজকে আমাদের টপিকস হলো ভ্যারিয়েশন অফ প্যারামিটারস। আমরা এই পর্যন্ত যে মেথডগুলো ইউজ করছি, আনডিটারমাইন্ড কোএফিসিয়েন্টস, একটা ছিল সুপারপজিশন অ্যাপ্রোচ, তারপরে এরপরে আরেকটা করছে চ্যানেল অ্যাপ্রোচ। ওইখানে দেখো যে আমরা নন হোমোজেনাস সলভ করছি, বাট সেখানে কিছু লিমিটেশনস ছিল মেথডগুলোর। যে আমাদের যেই ইকুয়েশন, নন হোমোজেনাস যে ইকুয়েশনটা এল অফ ওয়াই ইজ ইকুয়াল টু জি অফ এক্স, এই ইকুয়েশনটা যদি হচ্ছে জি অফ এক্সটা যদি পার্টিকুলার কোনো ফর্মের হয়, তাহলেই আমরা শুধুমাত্র ওই মেথডগুলো অ্যাপ্লাই করতে পারতাম। এই জি অফ এক্স ফাংশনটা যে বলা ছিল যে এক্সপোনেনশিয়াল হইতে হবে, না হলে সাইন কস ফাংশন হইতে হবে, না হলে পলিনোমিয়াল হইতে হবে, বা এইগুলোর প্রোডাক্ট হইতে হবে, এরকম কিছু কন্ডিশনস ছিল আমাদের আগের মেথডগুলোতে। এবং সেই সাথে আরেকটা কন্ডিশন ছিল যে আমাদের ওই ইকুয়েশনটা কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট হইতে হবে। ইকুয়েশনটা যে কোএফিসিয়েন্ট গুলো সেগুলো কনস্ট্যান্ট হইতে হবে। তো এই লিমিটেশনস গুলো এই মেথডে নাই। ভ্যারিয়েশন অফ প্যারামিটারস এই মেথডটা, এটাও আমরা ওই পার্টিকুলার সলিউশন ব্যবহার মানে বের করতেই ব্যবহার করব। এবং এই মেথডটা হচ্ছে জোসেফ লুইস ল্যাগ্রেঞ্জ, উনি 1774 সালে এটা দেন। এবং এই মেথডের আসলে ওই আগের মেথডগুলোর মতো তেমন কোনো লিমিটেশন নাই, মানে থিওরিটিক্যালি এই মেথড দিয়ে তুমি এনি নন হোমোজেনাস লিনিয়ার অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, সেটা ভ্যারিয়েবল কোএফিসিয়েন্ট দিয়েও যদি থাকে, এবং জি অফ এক্সটা যদি পার্টিকুলার কোনো ফর্মের নাও হয়, তাও তুমি সলভ করতে পারবা, যদি তোমার ওই যে যে ইন্টিগ্রাল গুলো আসবে ওই অঙ্কটা করতে গেলে, যে ইন্টিগ্রেশন গুলো করতে হবে, সেই ইন্টিগ্রেশন গুলো যদি তোমার হচ্ছে কি বলে এটাকে নন এলিমেন্টারি না হয়। নন এলিমেন্টারি ইন্টিগ্রাল হলে তো আমরা ক্যালকুলেট করতে পারি না। আদারওয়াইজ যদি ইন্টিগ্রাল গুলো ইভালুয়েট করা যায়, এবং যদি আমরা ওই কমপ্লিমেন্টারি ফাংশন ওয়াই সিটা বের করতে পারি শুরুতে, তাহলে আমাদের এই মেথড দিয়ে সলভ করতে কোনো সমস্যা হবে না, থিওরিটিক্যালি সলভেবল, এবং তার কোনো লিমিটেশনস নাই। আর প্রথম যেটা বেসিক আইডিয়া যেটা এই মেথডের, সেটা হচ্ছে যে আমাদের ওই যে ইয়েটা মনে আছে, কি বলে, রিডাকশন অফ অর্ডার করছিলাম আমরা। তো এই রিডাকশন অফ অর্ডারের সাথে কিছুটা মনে আছে। রিডাকশন অফ অর্ডারটা তোমরা হচ্ছে এই জিলের বইতে খুব সুন্দরভাবে ভ্যারিয়েশন অফ প্যারামিটার বোঝানোর জন্য এখানে ব্যাখ্যা করা আছে। রিডাকশন অফ অর্ডার তো আমরা এর আগেও একবার করছি, যে অর্থাৎ একটা সলিউশন দেয়া থাকলে যে ওয়াই ওয়ানটা দেয়া আছে, ওইটা ইউজ করে কিভাবে আমরা ওয়াই টুটা বের করতাম, সরাসরি ফর্মুলাও আমরা শিখছিলাম। তো ওইখান থেকে আইডিয়াটা কিভাবে কাজে লাগাইছে এই ভ্যারিয়েশন অফ প্যারামিটারে, এটা খুব সুন্দরভাবে জিনের বইতে ব্যাখ্যা করা আছে। সো তোমরা দেখে নিবা যারা ইন্টারেস্টেড। তো এখানে দেখো যে বেসিক আইডিয়াটা হচ্ছে, আমরা যখন ওয়াইসিটা বের করি, আমাদের ইকুয়েশনটা যদি এন অর্ডারের হয়, তাহলে সেই ওয়াইসি এর মধ্যে সেখানে ওয়াইসিটা কি কোন ফর্মের হবে, এন অর্ডারের হলে ওয়াইসিটা হবে সি ওয়ান ওয়াই ওয়ান প্লাস সি টু ওয়াই টু আপ টু প্লাস সি এন ওয়াই এন, এরকম না? তো এই সি ওয়ান সি টু এগুলো সি এন এগুলো তো হচ্ছে আমার কনস্ট্যান্ট, আরবিটারি কনস্ট্যান্ট। এখন যেটা ভ্যারিয়েশন অফ প্যারামিটারস, এই যে কথাটা থেকেই বোঝা যাচ্ছে, দেখো ভ্যারিয়েশন অফ প্যারামিটারস, এখানে প্যারামিটারস কারা এই ওয়াইসি এর মধ্যে? ওয়াইসি এর মধ্যে আমরা এই যে সি ওয়ান সি টু সি এন, এদেরকে আমরা প্যারামিটারসও বলি, আরবিটারি কনস্ট্যান্ট বা প্যারামিটারস। এই প্যারামিটার গুলোকে ভ্যারিয়েশন করতে হবে, এইখান থেকেই নাম আসছে ভ্যারিয়েশন অফ প্যারামিটারস। অর্থাৎ এই কনস্ট্যান্ট গুলোকে আমরা হচ্ছে আননোন ফাংশন, দেখো মনে আছে কিনা, আমরা কিন্তু ওই যেখানে একটা সলিউশন দেয়া থাকতো সেখানেও এই কাজই করতাম, যে আরেকটা সলিউশন ধরে নিতাম ওই একটা সলিউশনের। এই যে ইউ ওয়ানটা যদি দেয়া থাকতো রিডাকশন অফ অর্ডারে, তখন আমরা ধরে নিতাম যে ওয়াই টু সমান সমান ইউ ইন্টু ওয়াই ওয়ান, এরকম ধরে নিতাম যে এই আহ, যে সলিউশনটা দেয়া আছে সেটার একটা আননোন ফাংশন দিয়ে গুণ করলে আমি নতুন সলিউশনটা পাবো। কনস্ট্যান্ট গুণফল হবে না, কারণ যেহেতু ওই দুটো সলিউশন লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হইতে হবে। তো ঠিক অনেকটা সেই আইডিয়াটাই, যে এখানে যে সলিউশন গুলো আছে সেগুলোর কনস্ট্যান্ট মাল্টিপল তো আমি অলরেডি নিয়েই নিছি ওয়াইসি তে, তাহলে আমাদের যে পার্টিকুলার সলিউশনটা, সেটা এই সলিউশন গুলোর কোনো ইউ ওয়ান ইউ টু এই এক্স এর ফাংশন দিয়ে গুণ করে হয়তো পাওয়া যেতে পারে। ঠিক আছে?
তো এই জন্য সবগুলোকে U1 U2 U1 UN এই কনস্ট্যান্ট গুলোকে এগুলো দ্বারা রিপ্লেস করলাম আমি আননোন ফাংশন অফ এক্স দিয়ে রিপ্লেস করে দেন হচ্ছে ওই যে যে নতুন জিনিসটা আসবে সেটাকে ওয়াইপি ধরে সেই ওয়াইপিটাকে বারবার রিপ্লেস করলে দেখবা যে আমাদের একটা ওয়াইপি এর একটা ফর্ম আমরা পেয়ে যাচ্ছি। তো এই ডিটেইলস ডেরিভেশনটা জিলের বইতে খুব সুন্দরভাবে করা আছে। যারা হচ্ছে ইন্টারেস্টেড তারা দেখবা, এবং যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই অবশ্যই গুগল ক্লাসরুমে পোস্ট করবা। আর আরেকটা ব্যাপার হচ্ছে এই গুগল ক্লাসরুমে কেউ পোস্ট করলে মানে অন্য কেউ আনসার করো না। যে রাসেল হোসাইন, রাসেল না, হ্যাঁ রাসেলই তো, রাসেল একটা অঙ্ক পোস্ট করলো, এরা আর কেউ কোনো আনসার করতেছে না। ওটা তো মানে এমন কঠিন কিছু ছিল না যে অন্য কেউ আনসার করতে পারবে না। তো ওখানে তো আমি জাস্ট ওই গুগল ক্লাসরুমটা এমন না যে আমি ছাড়া কেউ অ্যান্সার দিতে পারবো না, তাই না? তোমরা যদি অ্যান্সার জানো তোমরা হেল্প করো, কোনো সমস্যা নাই তো। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা। সো এইখানে ওইটা জাস্ট একটা একটা প্ল্যাটফর্ম ডিসকাশনের জন্য। আমি আনসার করতে হবে সবকিছু, তোমরাই খালি, আমি তো দুনিয়ার সবকিছু জানি না, বা মানে আমি সব জানতা না। সো তোমরা জানলে তোমরা কমেন্ট করো, ঠিক আছে? তাতে তুমিও যদি আরেকজনের প্রবলেম দেখো তোমারও দেখবা যে নলেজটা বাড়লো। আচ্ছা, যাই হোক, তো চলো আমরা তাহলে ভ্যারিয়েশন অফ প্যারামিটারটা দেখি যে আসলে মেথডটা কিভাবে কাজ করে। এখানে আমি জাস্ট মেথডের স্টেপ গুলো লিখছি, বাট আবারও বলতেছি যে এটা কেন কাজ করে বা কিভাবে কাজ করে সেটা জানতে হলে তোমাকে জিলের বই পড়তে হবে নিজে নিজে। এবং অবশ্যই তুমি এই পর্যন্ত যদি মোটামুটি সবকিছু বেসিক আইডিয়া গুলো তোমার থাকে তাহলে অবশ্যই তুমি বুঝতে পারবা, না বোঝার কিছু নাই। ওকে, সো এই স্টেপ গুলো দেখি। যে আমি প্রথমে সেকেন্ড অর্ডার নন হোমোজেনাস লিনিয়ার অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের জন্য দেখাচ্ছি। তো সেকেন্ড অর্ডারের ক্ষেত্রে আমরা জেনারেল ফর্মটা এরকম হবে, আমরা জানি যে এ টু এক্স ওয়াই সেকেন্ড ডেরিভেটিভ অফ ওয়াই প্লাস এ ওয়ান এক্স ফার্স্ট ডেরিভেটিভ অফ ওয়াই প্লাস এ নট। আচ্ছা, এখানে এ নট ইন্টু ওয়াই হবে, এখানে ব্র্যাকেটটা আসলে ভুল হয়ে গেছে, এখানে লেখা হচ্ছিল এ নট এক্স ইন্টু ওয়াই এরকম। আচ্ছা, ওটা আমি ঠিক করে দিব পরে। ইকুয়ালস টু জি অফ এক্স, যেখানে জি অফ এক্স ফাংশনটার কারণেই হচ্ছে আমার ইকুয়েশনটা নন হোমোজেনাস। এখন ভেরিয়েশন অফ প্যারামিটার ইউজ করতে গেলে ওই যে আগের মতো সবার প্রথমে স্টেপ ওয়ান হচ্ছে ফাইন্ড দা কমপ্লিমেন্টারি ফাংশন। আগে হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন বের করতে হবে। ওকে, আচ্ছা, ওই যে রাসেল হোসাইন, তুমি কিন্তু কমপ্লিমেন্টারি ফাংশন বের করো নাই। তুমি যে অঙ্কটা করছো ওই যে সরাসরি পার্টিকুলার সলিউশন মানে ধরে নিছো ফর্ম, তো এটা স্যার কি? ওইটাতে প্রথম পার্টটা পারছিলাম, ওই জায়গায় একটু মানে বুঝতে ভুল হচ্ছিল, সেই জন্য মানে ও ব্যাপারটা ভুলটা আচ্ছা, করতে পারছি এই জন্য ঠিক আছে। না মানে কমপ্লিমেন্টারি ফাংশন বের করতে ভুলে যেও না, কারণ আদারওয়াইজ কিন্তু দেখা যাবে যে তোমার ওয়াইপিটা তাহলে ভুল ধরে ফেলতে পারো। ঠিক আছে, এই জন্য সবসময় ওই আনডিটারমাইন্ড কোএফিসিয়েন্ট, যেটা সুপার পজিশন অ্যাপ্রোচ, ওটা ইউজ করার সময় অবশ্যই আগে ওয়াইসিটা বের করে নিতে হবে। আর অ্যানাইলেটর অ্যাপ্রোচে তো দরকার নাই, আমরা অ্যানাইলেটর দিয়ে দুই সাইডে করে দিলে অটোমেটিক্যালি ওটা ঠিকভাবেই চলে আসবে। ঠিক আছে, তো ওয়াইসি যদি বের করতে বলে তো বের করলা, ঠিক আছে। আচ্ছা, অ্যানাইলেটর অ্যাপ্রোচেও না লাগবে, ওয়াইসি না বের করলে তো তুমি আসলে বুঝতে পারবে না যে কোন পার্টটা বাদ দিতে হবে, তাই না? সো দুই ক্ষেত্রেই লাগবে। আচ্ছা, যাই হোক, তার মানে ওয়াইসিটা তোমার আগে শুরুতে বের করতেই হবে। এখানেও তাই, ফার্স্টে হচ্ছে আমরা ওয়াইসিটা বের করে নিব কমপ্লিমেন্টারি ফাংশন। তো যেহেতু আমাদের সেকেন্ড অর্ডার ইকুয়েশন, তাহলে আমাদের ওয়াইসি এর মধ্যে দুইজন ইন্ডিপেন্ডেন্ট, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশন থাকবে, একজন ওয়াই ওয়ান আরেকজন হচ্ছে ওয়াই টু। তো দেন যেটা করতে হবে যে আমাদের এই এক নাম্বার ইকুয়েশনটাকে স্ট্যান্ডার্ড ফর্মে নিতে হবে। স্ট্যান্ডার্ড ফর্মে বলতে ওই যে আমাদের ওয়াই মানে হাইয়েস্ট ডেরিভেটিভ টার্ম, যেটা সেকেন্ড ডেরিভেটিভ অফ ওয়াই, এই টার্মের কোফিশিয়েন্ট ওয়ান হইতে হবে। ঠিক আছে, মনে আছে কিনা দেখো, ওই প্রথম দিকে যখন ফর্মস পড়াইছিলাম তখন বলছিলাম। তো এই স্ট্যান্ডার্ড ফর্মে নিতে হলে তাহলে কি করতে হবে, যে পুরো ইকুয়েশনটাকে আমি এ টু এক্স দিয়ে ডিভাইড করে দিতে হবে। এ টু এক্স দিয়ে যদি ডিভাইড করে দেই বোথ সাইড, তাহলে এই পাশে আমি এই যে ওয়াই টু ওয়াই ডাবল প্রাইম অর্থাৎ সেকেন্ড ডেরিভেটিভ, সেই টার্মের কোফিসিয়েন্ট ওয়ান হয়ে যাবে, ওয়াই টুটা বাদ হয়ে যাবে। আর হচ্ছে এখানে কি হবে, এ ওয়ান ডিভাইডেড বাই এ টু, সেটাকে আমরা বললাম পি অফ এক্স।
তারপরে y এর কোএফিসিয়েন্ট হবে a0/a2, সেটাকে বললাম q অফ x। আর এই ডান পাশে g অফ x ডিভাইডেড বাই a2 হবে, সেটাকে আমরা বলতেছি f অফ x। তো আশা করি এই লাইন বোঝা গেছে। তো a2x দিয়ে ভাগ করে এইভাবে অবশ্যই অবশ্যই সেকেন্ড ডেরিভেটিভ টার্মের কোএফিসিয়েন্টটাকে 1 বানায় নিতে হবে। এই স্টেপটা অনেকেই মনে রাখতে পারে না পরীক্ষার হলে, এবং এর কারণে দেখা যায় পুরো অঙ্কটাই ভুল হয়েছে। আচ্ছা, তো দেন আমরা যেটা করব যে ওই যে ধরে নিব যে yp সমান সমান এই যে c1 y1 c2 y2 এর জায়গায় u1 y1 u2 y2। y1 আর y2 তো আমি অলরেডি জানি, yc থেকে জানি, কিন্তু শুধু জানি না কোনটা কোনটা u1 আর u2। এই যে যেখানে u1 u2 আর আননোন ফাংশনস অফ x, এই u1 u2 যদি আমি জানতে পারি তাহলেই আমার এই yp টা বের হয়ে যাবে। ওকে, তো এরপরে যেটা করতে হবে ওই যে রনস্কিয়ানস, মনে আছে তো রনস্কিয়ানস পড়েছিলাম, সেই রনস্কিয়ান ইভালুয়েশন করতে হবে। তিনটার আলাদা আলাদা রনস্কিয়ান হিসাব করতে হবে। প্রথম রনস্কিয়ানটা হচ্ছে y1 আর y2, এটাকে এভাবেও লিখতে পারো চাইলে, w অফ y1, y2 এভাবে আমরা লিখি। ঠিক আছে, তো w অফ y1 আর y2 সেটা আমরা জানি যে কিভাবে হিসাব করতে হয়। প্রথম রোতে থাকে ওই ফাংশন গুলো, অর্থাৎ y1 y2, দেন হচ্ছে y1 প্রাইম আর y2 প্রাইম। ঠিক আছে, এরপর আমরা আরেকটা রনস্কিয়ান হিসাব করবো, সেটা হচ্ছে w1। দেখো w1 টা কিভাবে আসতেছে, w1 টা আসলে এই w থেকেই আসতেছে। আমাদের মেইন যে রনস্কিয়ান সেটার সাথে এটার পার্থক্য কি একটু ভালো করে দেখো, যে w তে যেই ফার্স্ট কলাম যেটা ছিল, সেই ফার্স্ট কলামে আমি চেঞ্জ করে কি বসাইছি, ফার্স্ট কলামে কি বসাই দিছি 0 আর f অফ x। সেকেন্ড কলাম যেটা সেটা কিন্তু চেঞ্জড আছে, y2 y প্রাইম সেটা কিন্তু যা ছিল তাই আছে। অর্থাৎ তুমি যখন w থেকে w1 এ যেতে যাচ্ছ তখন এক নাম্বার কলামটা চেঞ্জ হয়ে যাচ্ছে। w থেকে w1 যখন বের করবা, ওই w এর ফার্স্ট কলামটাকে জাস্ট y1 প্রাইমটাকে 0, f অফ x দিয়ে রিপ্লেস করতে হবে। প্রথম এলিমেন্টটা হয়ে যাবে 0, দ্বিতীয় এলিমেন্টটা হবে f অফ x। তাহলে এই কলামটা চেঞ্জ করে যাওয়ার পরে যেই রনস্কিয়ানটা হলো সেটা হিসাব করতে হবে, অর্থাৎ এই ডিটারমিনেন্টটা হিসাব করতে হবে। এগুলো তো ডিটারমিনেন্ট, তাই না? ওই যে তোমরা তো ডিটারমিনেন্ট হিসাব করতে অনেক মেথড শিখে আসছো, যে কোনো মেথডে অ্যাপ্লাই করে এই ডিটারমিনেন্ট হিসাব করতে হবে। অর্থাৎ এটাকে এটা দিয়ে গুণ করতে হবে, তারপরে মাইনাস এটা দিয়ে এটা গুণ করতে হবে, অ্যানালগ প্রসেসে যদি করি। এইখানেও ঠিক একইভাবে গুণ করে এটা থেকে এটা গুণ করে বিয়োগ করতে হবে, এটা দিয়ে এটা গুণ করতে হবে। ঠিক আছে, গুণফল। তো এইভাবে w হিসাব করবা, w1 হিসাব করবা, w2 ও হিসাব করতে হবে। w2 যেখানে যেহেতু এখানে কলাম আছে দুইটা, তাহলে w2 পর্যন্তই তো যেতে পারবা, আর যেতে পারবা না। w2 তে কি করতে হবে, w2 তে ওই যে ফার্স্ট রো আনচেঞ্জড রেখে ফার্স্ট রো যা আছে তাই থাকবে, w এর সেকেন্ড রোটা যেহেতু w2 হিসাব করতেছি, সেকেন্ড রোটা চেঞ্জ করে 0, f অফ x বসাতে হবে। আইডিয়াটা বুঝতেছো তো? যদি আমাদের w টা যদি 3/3 ডিটারমিনেন্ট হতো, তাহলে সেই ক্ষেত্রে আমরা এই w1 w2 w3 পর্যন্ত হিসাব করতাম, এটা দেখাবো আমি সামনে। আচ্ছা, সো তাহলে আমাদের এই তিনটা w এর ভ্যালু হিসাব করে রাখতে হবে। এগুলো বুঝতেই পারতেছো যে এগুলো কি আসবে, আইদার স্কেলার আসবে এগুলোর ভ্যালু, এই যে যে w গুলো, অথবা ফাংশন অফ x আসবে, তাই না? যেহেতু এখানে সবই তো ফাংশন অফ এক্স ডিটারমিনেন্টের মধ্যে। আচ্ছা, দেন হচ্ছে এটা হিসাব করা হয়ে গেলে স্টেপ 5 হচ্ছে সেট u1 প্রাইম। ইফাতারা সুলতান, হ্যাঁ বলো। স্যার এখানে 0 হয় কেন এফএক্স এর উপরে? এটা বুঝতে হলেই তোমাকে ভেরিয়েশন অফ প্যারামিটারের ডেরিভেশন পড়তে হবে। এটা শুরুতেই বললাম যে আমি এখানে জাস্ট স্টেপ গুলো দিতেছি, কেন কোত্থেকে ডাব্লিউ আসলো, কি জন্য আমি ওয়াইপি সমান এটা ধরলাম, এই সবগুলো স্টেপই ওখানে লেখা আছে। ঠিক আছে, ওখানে পড়ো, যদি কোনো কোশ্চেন থাকে দেন গুগল ক্লাসরুমে পোস্ট করো। জি ঠিক স্যার। আছে, জি স্যার। আমাদের হয়তো সময় কম, কারণ আমাদের পরীক্ষায় মেথডের ডেরিভেশন আসার চান্স খুবই কম। আমরা সাধারণত অ্যাপ্লিকেশন গুলোই বেশি ফোকাস করি। সো আমাদের হচ্ছে এই মেথড জানতে হবে কিভাবে সলভ করে, এবং হচ্ছে কিভাবে সেটা অ্যাপ্লাই করে আমরা হচ্ছে রিয়েল লাইফ প্রবলেম বা অ্যাপ্লিকেশন সমাধান করব সেটা জানতে হবে। সো পরবর্তীতে আমি যদি সময় পাই
তাহলে অবশ্যই এই জিনিসগুলো আবার দেখানোর চেষ্টা করব। আচ্ছা, তো এখন দেখি যেটা করতে হবে স্টেপ 5-এ, সেটা হচ্ছে এই যে আমাদের U1 আর U2, এটাই তো আমাদের জানার হচ্ছে টার্গেট, তাই না? তো U1 প্রাইম সমান সমান সেট করতে হবে W1 ডিভাইডেড বাই W, আর U2 প্রাইম সেট করতে হবে W2 ডিভাইডেড বাই W। তার মানে হচ্ছে আমরা U1 আর U2 প্রাইম, অর্থাৎ তাদের ফার্স্ট ডেরিভেটিভের ভ্যালু তাহলে আমরা জানতে পারবো, যেহেতু আমি W, W1, W2 এগুলো হিসাব করে আসছি একটু আগে। সো W1 বাই W কত হবে সেটা আমি জানি, W2 ডিভাইডেড বাই W কত হবে সেটাও বের করতে পারবো, এবং এই W1 বাই W কে সেট করবো U1 প্রাইমের সমান, আর W2 বাই W কে সেট করবো U2 প্রাইমের সমান। দেন স্টেপ 6, যেহেতু এখানে U1 প্রাইম U2 প্রাইম এগুলো হচ্ছে কি উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে এগুলো এক্স এর ফাংশন, সেগুলোর ফার্স্ট ডেরিভেটিভ সমান হচ্ছে এগুলো। তারপরে তাহলে এগুলোকে এক্স এর সাপেক্ষে আমি যদি হচ্ছে ইন্টিগ্রেশন করি, তাহলেই তো আমার U1 আর U2 পেয়ে যাব। U1 প্রাইম ধরো W1 বাই W সেট করার পরে ধরো তোমার U1 প্রাইম সমান সমান আসলো এক্স, তাহলে U1 সমান সমান কি হবে, এই দুই মানে এপাশে ইন্টিগ্রেশন এপাশে ইন্টিগ্রেশন, দেন এখানে হয়ে যাবে U1 সমান সমান এক্স স্কোয়ার বাই সরি এক্স স্কোয়ার বাই 2, তাই না? এরকম আর কি। তো তাহলে এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেট করলেই আমি এই যে U1 প্রাইম থেকে U পেয়ে যাব, আর হচ্ছে U2 প্রাইম থেকে U2 পেয়ে যাব। U1 প্রাইম থেকে U1 আর U2 প্রাইম থেকে U2। তার মানে আমাদের এই যে যে 3 নাম্বার ইকুয়েশনে যে আননোন U1 U2 ছিল সেগুলো আমরা পেয়ে গেলাম। এবং এখানে আরেকটা ব্যাপার হচ্ছে যে এই এক্সপ্রেশন গুলো ইন্টিগ্রেট করার সময় U1 প্রাইম U2 প্রাইম যখন আমরা এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেট করব, সো ওইখানে তো আরবিটারি কনস্ট্যান্ট আমাদের আমরা দেই সাধারণত ইন্টিগ্রেশন করলে, বাট এখানে তোমার না দিলেও তাতে তোমার ফাইনাল রেজাল্টে কোনো চেঞ্জ আসবে না। এটাও জিলের বইতে ব্যাখ্যা করা আছে যে তুমি U1 সমান সমান ওই ইন্টিগ্রেশন করার পরে যদি এক্স স্কোয়ার বাই 2 প্লাস সি লেখো, C1 লেখো, ধরো U1 সমান সমান, আবার U2 ওরকম একটা পাইলা, ইন্টিগ্রেশন করে একটা সামথিং পাইলা প্লাস C2, এটা যদি এখানে দাও, তাতেও তোমার এই সাবস্টিটিউট করার পরে তুমি যা পাবা সলিউশন, ওটা যদি না দাও তাতেও ওই একই থাকবে, কোনো অসুবিধা নাই। ঠিক আছে? সো এই জন্য শুধু শুধু আরবিট্রারি কনস্ট্যান্ট অ্যাড করার কোনো দরকার নেই এখানে, যেহেতু আমাদের কমপ্লিকেশনস বেড়ে যাচ্ছে বাট আমরা নতুন কিছু পাচ্ছি না। ঠিক আছে, ওকে। তো এটা খেয়াল রাখো যে U1 U2 হিসাব করার সময় আমাদের আরবিট্রারি কনস্ট্যান্ট দিতে হবে না। এরপর স্টেপ 7 হচ্ছে যে এই U1 U2 এর ভ্যালুটা তুমি এখানে বসায় দিবা, বসায় দিলেই হচ্ছে YP টা তুমি পেয়ে গেলা, এবং দেন তাহলে আমাদের জেনারেল সলিউশনটা হবে y is equal to yc plus yp কমপ্লিমেন্টারি ফাংশন প্লাস পার্টিকুলার ইন্টিগ্রাল। সো এই হচ্ছে মোটামুটি 7টা স্টেপ ভেরিয়েশন অফ প্যারামিটারের। এই স্টেপগুলো যদি খেয়াল রাখো আশা করি কোনো সমস্যা হওয়ার কথা না। সমস্যা যেটা হবে যে সাধারণত তোমরা যেটা যেই স্টেপগুলোতে ভুল করো, মানে আমি এই পর্যন্ত খাতা দেখতে গিয়ে যেটা আমি আমার অভিজ্ঞতায় দেখছি যে এই যে স্টেপ 2 ম্যাক্সিমামের খেয়াল থাকে না যে a2x দিয়ে ভাগ করে এটাকে আগে স্ট্যান্ডার্ড ফর্মে নিতে হবে। তারা হচ্ছে এই yc বের করেই তারপরে yp সমান সমান ধুমধাম শুরু শুরু করে দেয়, এবং যার কারণে যেটা হয় যে a2x দিয়ে ভাগ না করার ফলে এই যে এখানে g of x আর f of x দুটা কিন্তু সেম না। ঠিক আছে, a2x দিয়ে ভাগ করলে কিন্তু তোমার এই ডান পাশের ফাংশনটা চেঞ্জ হয়ে যাবে, এবং এইটা দেখো এই ফাংশনটা দেখো কোথায় আছে, এই যে এখানে আছে f of x। সো এইটা যদি তুমি ভাগ না করো, তাহলে এই যে f of x টা তুমি আর পাবা না, তুমি ওই g of x দিয়েই এখানে কাজ করতে থাকবা, যার কারণে এই W1 W2 সব ভুল বের হবে, এবং আলটিমেটলি সবই রেজাল্ট ভুল আসবে, বুঝতেই পারতেছো। সো এই 2 নাম্বার স্টেপটা হচ্ছে ম্যাক্সিমাম ভুলে যায়। আর একটা হচ্ছে যে এই স্টেপ 5-এ যে এক্সপ্রেশন গুলো আসে, U1 প্রাইম সমান সমান যে এক্সপ্রেশনটা আছে সেগুলোকে অনেকেই ইন্টিগ্রেশন করতে পারে না প্র্যাকটিস কম করার কারণে। ঠিক আছে, তো যারা হচ্ছে ইন্টারমিডিয়েট টিউশনি করাও ইন্টিগ্রেশন, তাদের জন্য এগুলো আশা করি সমস্যা হবে না, বাট যারা ইন্টিগ্রেশনে, এটা আগেও বলছি যে যারা ইন্টিগ্রেশনে একটু উইক, তারা ইন্টিগ্রেশন বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, তো নেক্সট আসি, এটা দিয়ে ভেরিয়েশন অফ প্যারামিটার এই যে যে স্টেপ গুলো পড়লাম আমরা সেটা দিয়ে একটা এক্সাম্পল দেখি। দেখো এখানে লিখে আছে যে এই একটা ইকুয়েশন সলভ করতে হবে, সেকেন্ড অর্ডারের একটা ইকুয়েশন। এখানে দেখো আমাদের ফাংশনটা আছে এরকম, এখানে আসলে
আমি মানে সহজে বোঝার জন্য এই ধরনের একটা এক্সাম্পল দেখালাম। এটা অ্যাকচুয়ালি জিলের বইয়ের এক্সাম্পল। তবে তুমি এডওয়ার্ডসের বই দেখলে, তারপরে হচ্ছে কি বলে এটাকে, নেগেলের বই দেখলে, দুইটার বইয়ের মধ্যেই হচ্ছে আরো কমপ্লিকেটেড এক্সাম্পল পাবা, যেখানে এই ফাংশন গুলো হচ্ছে আমাদের এই ট্র্যাডিশনাল আমরা এই পর্যন্ত যে ধরনের ফাংশন দেখে আসছি, ওই আনডিটারমাইন্ড কোএফিসিয়েন্টে যে ধরনের ফাংশনের কথা বলা ছিল তার বাইরে, ঠিক আছে, ওই ধরনের ফাংশন দিয়েও এক্সাম্পল করা আছে। এবং এই কোএফিসিয়েন্ট গুলো ভ্যারিয়েবল হলে কি হবে, সেই ধরনের এক্সাম্পলও করা আছে। সো ওগুলো একটু নিজ দায়িত্বে দেখে নিও। আচ্ছা, তো আপাতত আমরা এটা একটু দেখি, এটা বুঝতে খুব বেশি কষ্ট হবে না। তো এখানে তোমরা ওই আগের মতোই ওয়াইসি তো নিজেরাই বের করতে পারবা, যে এই যে এইটুকু সমান সমান 0 ধরে দেন ওয়াইসি, এটা দেখানো লাগবে আমার যে ওয়াইসি কিভাবে বের করতে হয়। এখন তো আর এগুলো দেখানো উচিত না। হ্যালো, স্যার লাগবে না লাগবে না স্যার লাগবে না স্যার। ঠিক আছে, ওকে। সো ওয়াইসিটা আমরা বের করতে পারবো। দেন হচ্ছে আমরা ধরে নিলাম যে এই যে এখানে দেখো ওয়াই ওয়ানটা আমরা পাইছি ই টু দি পাওয়ার 2x, আর ওয়াই টুটা পাইছি এক্স ই টু দি পাওয়ার 2x। আচ্ছা, আমি যদি বলি যে এই ওয়াইসি দেখে বলো তো আমার এম এর ভ্যালু কি কি আসছে, দেখি কে পারে, তাহলে বুঝতে পারবো তোমরা ওয়াইসি সম্পর্কে। স্যার 2 ভালো, আসবে শুধু। হ্যাঁ এক্স্যাক্টলি 2,2 2,2, ভেরি গুড। আচ্ছা যাক, তাহলে তোমরা বলো নাই। আচ্ছা, তো তাহলে এম এর ভ্যালু আসলে অক্সিলারি ইকুয়েশনে এম এর ভ্যালু 2,2 আসছে, এই ওয়াইসি থেকে বোঝা যাচ্ছে। তো দেন আমরা ওয়াইপি সমান সমান ধরে নিব যে e1x ইন্টু y1, এই যে y1 এই যে এখান থেকে যা ছিল তাই লিখলাম, আর প্লাস e2x ইন্টু y2। ওকে, দেন ওই যে তারপরের স্টেপ কি ছিল, এখানে আমি কিন্তু হিন্টস গুলো দিচ্ছি, সো ডিটেইলস কথাবার্তা লিখি নাই। তো এরপরের স্টেপ ছিল আমাদের যে ওয়াইসি বের করার পরের স্টেপই ছিল যে এই অরিজিনাল ইকুয়েশন যেটা আছে সেটাকে স্ট্যান্ডার্ড ফর্মে নিতে হবে। এখন এই ইকুয়েশনটার দিকে তুমি তাকাও, এটা অলরেডি স্ট্যান্ডার্ড ফর্মে আছে। ওয়াই সেকেন্ড ডেরিভেটিভের যে টার্মটা সেটার কোএফিসিয়েন্ট অলরেডি +1, সো এটাকে আর ভাগ করার কোনো প্রয়োজন নাই অলরেডি, যেহেতু এটা স্ট্যান্ডার্ড ফর্মে আছে। যদি না থাকতো তাহলে আমরা ভাগ করে নিতাম। তো এই কারণে আমরা সরাসরি স্টেপ 3 তে চলে গেছি, যে ওয়াইপি সমান সমান এটা ধরে নিচ্ছি। দেন হচ্ছে স্টেপ 4, যেটা করতে হবে যে ডাব্লিউ বের করতে হবে। এখন ডাব্লিউ সমান সমান কি ছিল, ডাব্লিউ সমান সমান ছিল হলো y1 y2 y1 প্রাইম y2 প্রাইম, এটা ছিল ডাব্লিউ। তাহলে এখানে দেখো যে ঠিক মতো লিখছি কিনা। ডাব্লিউ সমান সমান y1 মানে হচ্ছে আমার ই টু দি পাওয়ার 2x, এই যে লিখছি। দেন y2 মানে হচ্ছে x ই টু দি পাওয়ার 2x, এই যে এখান থেকে। তাহলে y1 y2 লিখলাম। দেন হচ্ছে কি y1 প্রাইম, তাহলে ই টু দি পাওয়ার 2x এর ফার্স্ট ডেরিভেটিভ সেটা 2 ই টু দি পাওয়ার 2x, সেটাও ঠিক আছে। এরপরে x ই টু দি পাওয়ার 2x এর ফার্স্ট ডেরিভেটিভ, সেটা যদি ডেরিভেটিভ, এটাকে তো ডেরিভেটিভ করতেই পারবা, ডেরিভেটিভ করলে আসবে 2x ই টু দি পাওয়ার 2x প্লাস ই টু দি পাওয়ার 2x, চেইন রুল অ্যাপ্লাই করতে হবে। তো তাহলে এইটা হচ্ছে আমাদের ডাব্লিউ। এখন এটাকে কি করতে হবে, ডিটারমিনেন্ট যেহেতু, তার মানে এই যে ই টু দি পাওয়ার x দিয়ে এটাকে গুণ করো, গুণ করে তারপরে বিয়োগ করতে হবে সেখান থেকে আবার এই দুইটার গুণফল। তো এটা তো আশা করি করতেই পারবা, নর্মাল জাস্ট অ্যালজেব্রাইক ক্যালকুলেশন, গুণ করবা, বিয়োগ টিয়োগ করলে আলটিমেটলি আসবে হচ্ছে যে ই টু দি পাওয়ার 2x দিয়ে যখন গুণ করবা তখন চলে আসবে 2x ই টু দি পাওয়ার 2x ইনটু ই টু দি পাওয়ার 2x, তার মানে হচ্ছে ই টু দি পাওয়ার 4x। একইভাবে এখানে আসবে ই টু দি পাওয়ার 4x, তারপরে সব ক্যান্সেলেশন হয়ে টয়ে আলটিমেটলি থাকবে হচ্ছে ই টু দি পাওয়ার 4x। এটা বোঝা গেছে তো আশা করি। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে বলো, আমি তাহলে ডিটেলসে ব্যাখ্যা করবো। আচ্ছা, আশা করি বুঝতে পারছো সবাই। তো একইভাবে W1, তাহলে W1 এর ক্ষেত্রে কি হবে যে ফার্স্ট রোটা এই চেঞ্জ হয়ে যাবে, সেকেন্ড রোটা যা আছে তাই থাকবে। তাহলে এই যে দেখো সেকেন্ড রো যা আছে তাই রাখছি, ঠিক আছে। আর জাস্ট ফার্স্ট রোটাকে কি করতে হবে যে 0 আর f অফ x দিয়ে রিপ্লেস করতে হবে। তাহলে যে প্রথমে 0 লিখছি, আর এরপরে f অফ x কত আমার, এই যে যেহেতু এই ইকুয়েশনটা অরিজিনালি আমার স্ট্যান্ডার্ড ফর্মে ছিল, এই কারণে ওই g অফ x যেটা সেটাই f অফ x, তাহলে x প্লাস 1 ই টু দি পাওয়ার 2x, সেটা বসাই দিছি, ঠিক আছে। তো তাহলে আমাদের W1 এর এই ফার্স্ট কলামটা হচ্ছে জাস্ট চেঞ্জ হলো। তাহলে এখন এটাকে আবার আগের মতো এই ডিটারমিনেন্টটা হিসাব করবা। এই ডিটারমিনেন্টটা হিসাব করলে দেখবা যে এই যে এখানে ভ্যালুটা দেয়া আছে। পরীক্ষায় কিন্তু অবশ্যই এগুলো ক্যালকুলেশন করে দেখাবা, ঠিক আছে। আচ্ছা, তো এইটা হিসাব করে আমরা পাইলাম হচ্ছে - x + 1 x ই টু দি পাওয়ার 4x। একইভাবে তুমি যদি W2 টা হিসাব করো,
W2 এর ক্ষেত্রে কি করতে হবে? W2 সমান সমান কি হবে? W2 প্রথম টা যেটা আছে সেটা যা আছে তাই থাকবে। W এর ফার্স্ট কলামটা সেম থাকবে, তার মানে প্রথম কলামটা এরকমই থাকবে, দ্বিতীয় কলামটা চেঞ্জ হবে, দ্বিতীয় কলামটা হবে 0 আর x প্লাস 1 e টু দি পাওয়ার 2x, এটা হবে W2। দেন সেটাকে আবার ডিটারমিনেন্ট বের করলে আলটিমেটলি সেটার ভ্যালু পাবা হচ্ছে x প্লাস 1 e টু দি পাওয়ার 4x। বুঝতেই পারতেছো যে এটা দিয়ে এটা গুণ করলে x প্লাস 1 e টু দি পাওয়ার 2x e টু দি পাওয়ার 2x হচ্ছে e টু দি পাওয়ার 4x মাইনাস এটার এটার গুণফল তো 0, সো বিয়োগ করতে হবে না, তার মানে এই যে x প্লাস 1 e টু দি পাওয়ার 4x চলে আসবে। ওকে, তো সবসময় যে ডাব্লিউ গুলো বের করা এত ইজি হবে তা না, বাট ঠিক মতো করলে অবশ্যই বের করা যাবে। আচ্ছা, এখন নেক্সট স্টেপে যাইতে হলে, তো নেক্সট স্টেপ ছিল যে u1 প্রাইম সমান সমান সেট করতে হবে w1 ডিভাইডেড বাই w। তো তাহলে আমি যদি এখানে সেটা করি, w1 ডিভাইডেড বাই w, w1 এর ভ্যালু হচ্ছে w1 এর ভ্যালু কত পাইছি? এই যে এটা পাইছি, মাইনাস x প্লাস 1 e টু দি পাওয়ার 4x, সরি এক্সও আছে একটা সাথে, ইন্টু এক্স, মাইনাস এক্স প্লাস 1 ই টু দি পাওয়ার 4x ইন্টু এক্স আছে। আর নিচে ডাব্লিউ এর ভ্যালু কত? ডাব্লিউ এর ভ্যালু হচ্ছে ই টু দি পাওয়ার 4x। তাহলে ই টু দি পাওয়ার 4x আর ই টু দি পাওয়ার 4x যদি আমি ক্যান্সেল করে দেই তাহলে কি থাকে? মাইনাস এক্স প্লাস 1 ইন্টু এক্স। তাহলে এটাকে এক্স দিয়ে গুণ করে যে তাই লিখছি, এক্স দিয়ে গুণ করলে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স, এটা হলো আমার u1 প্রাইম। একইভাবে u2 প্রাইম সমান সমান কি ছিল? w2 ডিভাইডেড বাই w। তাহলে সেটা করলে তুমি ইজিলি পাবা যে এইটাকে ভাগ করতে হবে e টু দি পাওয়ার 4x দিয়ে, ভাগ করলে তাহলে বুঝতেই পারতেছো e টু দি পাওয়ার 4x ক্যান্সেল হয়ে যাবে, আলটিমেটলি u2 প্রাইম থাকবে হচ্ছে x প্লাস 1। দেন 8 আর 9 কে যদি আমি হচ্ছে ইন্টিগ্রেশন করি, তাহলে এখন এই যে ইন্টিগ্রেশন পারতে হবে, তাহলে 8 নাম্বার ইকুয়েশনটাকে x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে এখানে যদি ইন্টিগ্রেশন করি তাহলে x মাইনাস এক্স স্কোয়ার, সেটার ইন্টিগ্রেশন মাইনাস এক্স কিউব বাই 3, আর মাইনাস এক্স সেটার ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার বাই 2। তাহলে এই u1 পেয়ে গেলাম। একইভাবে u2 টাকে যদি ইন্টিগ্রেশন করো, u2 টাকে ইন্টিগ্রেশন করলে পাবা হচ্ছে, সরি u2 প্রাইম কে ইন্টিগ্রেশন করলে u2 সমান সমান x স্কোয়ার বাই 2 প্লাস x। দেখো দুই জায়গার একটাতেও আমি কিন্তু আরবিট্রারি কনস্ট্যান্ট দেই নাই। আচ্ছা, তারপরে তাহলে এই u1 আর u2 এর ভ্যালু এই আমাদের 7 এ বসাও। 7 এ বসালে আমরা পেয়ে যাচ্ছি যে yp সমান সমান দিস। এটাকে একটু u2 x দিয়ে এগুলোকে গুণ করে মডিফাই করলে, মানে একটু রিঅ্যারেঞ্জমেন্ট করলে দেখবে আলটিমেটলি এটা হচ্ছে সুন্দর ফর্ম আসবে যে x কিউব ই টু দি পাওয়ার 2x বাই 6 প্লাস x স্কয়ার ই টু দি পাওয়ার 2x বাই 2, এই ধরনের দুইটা টার্ম আসবে। তাহলে এইটাই হচ্ছে আমাদের পার্টিকুলার সলিউশন, এবং জেনারেল সলিউশন হচ্ছে yc প্লাস yp। yc তো আগেই বের করা ছিল, আর yp এখন বের করলাম। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। এই হোল প্রসেসে কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে বলতে পারো, অ্যাপার্ট ফ্রম দ্য ডেরিভেশন অফ দ্য মেথড। ওকে, এবার আমরা দেখি যে থার্ড অর্ডার হলে কি করব। সেকেন্ড অর্ডারের জন্য দেখালাম, তাহলে আমরা তো হায়ার অর্ডার পড়তেছি, থার্ড অর্ডার ভেরিয়েশন অফ প্যারামিটার হলে কি করব থার্ড অর্ডার ইকুয়েশনের জন্য। তো থার্ড অর্ডার ইকুয়েশনের জেনারেল ফর্ম থাকবে এরকম, আরেকটা টার্ম বেশি থাকবে, a3xy থার্ড ডেরিভেটিভ অফ y প্লাস a2xy সেকেন্ড ডেরিভেটিভ, দেন হচ্ছে এইভাবে আলটিমেটলি সমান সমান g অফ x। তো আগের মতো ওই যে প্রথম স্টেপ দেখো, জাস্ট আগের সেকেন্ড অর্ডারের সাথে থার্ড অর্ডারটাকে তুমি একটু চিন্তা করে কম্পেয়ার করো, তাহলে বুঝতে পারবা যে আসলে কিভাবে আমরা মেথডটাকে এক্সটেন্ড করতেছি। যে না হলে কিন্তু তুমি দেখা গেল সেকেন্ড অর্ডার আর শুধু থার্ড অর্ডারই পারবা, তোমাকে যদি ফোর্থ অর্ডার দেই তখন আবার এই সিমিলার ওয়েতেই কিন্তু মেথডটাকে এক্সপান্ড করতে হবে। তাহলে yc সমান সমান আগের মতো তিনটা, এখানে আমাদের তিনটা ইন্ডিপেন্ডেন্ট সলিউশন বের হবে যেহেতু থার্ড অর্ডার ইকুয়েশন, y1 একটা, y2, y3। দেন হচ্ছে আগের মতোই স্ট্যান্ডার্ড ফর্মে নিতে হবে এই এক নাম্বার ইকুয়েশনটাকে a3 দিয়ে ডিভাইড করে, তাহলে তখন আমরা এরকম একটা ইকুয়েশন পেয়ে যাব, এই g অফ x এর জায়গায় f অফ x পাবো, আর হচ্ছে এগুলো তো চেঞ্জ হয়ে যাবে কোএফিসিয়েন্ট গুলো। তারপরে স্টেপ 3, সেখানে এখন আমরা ধরে নিব u1 y1 u2 y2 প্লাস u3 y3, আরেকটা টার্ম বেশি আসবে যেখানে আচ্ছা এখানে এটা মিসিং হয়ে গেছে, u1 u2 u3 ও হবে, u1 u2 u3 আর ফাংশনস অফ x, আননোন ফাংশন অফ x।
তো এগুলোই আমাদের জানা দরকার। দেন আগের মতোই রনস্ক্যান হিসাব করতে হবে। এখানে যেহেতু আমাদের তিনটা ফাংশন, তাহলে রনস্ক্যান ডাব্লিউ হবে হচ্ছে এই 3/3 ডিটারমিনেন্ট। ফার্স্ট ওটা হবে y1 y2 y3, দেন হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ, তারপরে হচ্ছে এদের সেকেন্ড ডেরিভেটিভ। তারপরে একইভাবে ডাব্লিউ থেকে যখন W1 বের করব তখন যেটা করতে হবে যে ফার্স্ট রোটাকে জাস্ট চেঞ্জ করে দিতে হবে। এখন দেখো চেঞ্জটা করতেছি কিভাবে, আগের বার রিপ্লেস করছিলাম 0 f of x, এখন রিপ্লেস করতেছি দুইটা 0 তারপরে f of x। জিনিসটা খেয়াল রাখো যে অর্থাৎ সব ওই কলামের উপরের সবগুলো প্রথম সবগুলো টার্ম 0 দিয়ে লাস্ট টার্মটাতে শুধু f of x বসাইতে হবে। যদি আমার 4/4 হইতো, 4/4 ম্যাট্রিক্স হইতো, ডিটারমিনেন্ট হইতো, তাহলে এই প্রথম কলামটাকে তখন আমি 0 0 0 f of x এভাবে রিপ্লেস করতাম। স্যার ঠিক এটা তো আছে? একটা ক্রেমার রুল থেকে আসছে তাই না স্যার? হ্যাঁ, এক্স্যাক্টলি, এটা ক্রেমার রুল থেকে আসছে। বললাম তো ওই ব্যাখ্যাগুলো খুব সুন্দরভাবে দেয়া আছে, পড়লেই জানতে পারবা। আচ্ছা, তো এই ক্রেমার রুলের সাথে তো মানে ইয়াটা দেখাই যাচ্ছে, তোমরা তো ক্রেমার রুলও এই সিমিলার একই কাজ করে আসছো। ঠিক আছে? আচ্ছা, তো তারপরে একইভাবে W1, W2, W3, যেহেতু এখানে 3/3 ম্যাট্রিক্স ও তিনটা কলাম, তারপরে তিনটা কলাম রিপ্লেস করে তিন ধরনের W বের করা যাবে, W1, W2, W3। তারপরে একইভাবে আমরা ওই যে U1 প্রাইম আগের মতোই, U1 প্রাইম যেটা সেট করছিলাম W1/W, এখানেও তাই, U2 প্রাইম ও W2/W, আর U3 প্রাইম যেটা এখানে যেহেতু আমাদের আরেকটা আননোন ফাংশন আছে সেটা হবে, বুঝতেই পারতেছো, W3/W। একই প্রসেসে আমরা জাস্ট এক্সটেন্ড করতেছি। এরপরে এইগুলোকে ইন্টিগ্রেট করলেই তো তুমি U1 U2 U3 পেয়ে যাচ্ছ। আরবিটারি কনস্ট্যান্ট দেওয়ার কোনো দরকার নেই। তারপরে সেইগুলোকে আবার এই যে 3 নম্বরে রিপ্লেস করবা, তাহলে YP পেয়ে যাবা, দেন হচ্ছে জেনারেল সলিউশন পেয়ে যাবা। সো এই আইডিয়াটাকে এখন আমি যদি ইন জেনারেল যে কোনো nth অর্ডার ইকুয়েশনের জন্য তোমাকে এক্সটেন্ড করতে বলি, তাহলে nth অর্ডার ইকুয়েশনের জন্য এক্সটেন্ড করা যাবে তো নাকি? হ্যালো? জি স্যার যাবে, জাস্ট খালি রনস্ক্যান গুলো অনেক বড় বড় আছে। আচ্ছা, না সেটা আসবে, ক্যালকুলেশন অনেক বড় হবে, বুঝতেই পারতেছো। কারণ একটা ফার্স্ট অর্ডার ইকুয়েশন সলভ করতে বা সেকেন্ড অর্ডার ইকুয়েশন সলভ করতে তোমার যেটুকু ক্যালকুলেশন করা লাগবে, অবশ্যই হায়ার অর্ডার ইকুয়েশন সলভ করতে বেশি ক্যালকুলেশন করা লাগবে, এটা তো এক্সপেক্টেড। তো হ্যাঁ, অনস্ক্যান গুলো অনেক বড় বড় আসবে, ফোর্থ অর্ডারের জন্য 4/4 আসবে, ফিফথ অর্ডারের জন্য 5/5 আসবে, কিন্তু এক্সটেন্ড তো করা যাবে। আমি ওইটাই জানতে চাচ্ছি যে এক্সটেন্ড করা পসিবল কিনা। জি স্যার। তো nth অর্ডারের জন্য জেনারেলাইজড যেটা, সেটাও জিলের বইতে ব্যাখ্যা করা আছে, এবং সবগুলোই আসলে এই যে এই প্রসেসে যাবে। সুতরাং আমি আর এটা আর আলাদা করে বলার কিছু নাই। তো এটা তাহলে আহ, এখন হচ্ছে তোমাদের এক্সাম্পলও দেখাইলাম, তোমাদের কাজ হচ্ছে এই বেশি বেশি প্র্যাকটিস করা। সো এই প্র্যাকটিস প্রবলেম গুলো নিজেরা দেখো, জিল এন্ড রাইটের চ্যাপ্টার 4.6 এ যত এক্সাম্পল আছে, এডওয়ার্ড পেনি ক্যালভিসের 3.5 এ এক্সাম্পল গুলো দেওয়া আছে, আর হচ্ছে নাগেল স্নাইডারেরও 4.6 এ এক্সাম্পল গুলো দেওয়া আছে। এক্সাম্পল গুলো নিজেরা আগে দেখবা, দেন হচ্ছে এক্সারসাইজ, জিল এন্ড রাইটের এক্সারসাইজের সবগুলো প্রবলেম যদি তুমি দেখো, তাহলে আর বাকিগুলোর এক্সারসাইজ না দেখলেও চলবে। মোটামুটি যে কোনো একটা বইয়ের এক্সারসাইজ খুব ভালো করে করলেই দেখবে যে মোটামুটি সব ধরনের কেস তোমার করা হয়ে যাচ্ছে। সো অবশ্যই অবশ্যই বাসায় এখন তো আর মানে সপ্তাহে 2টা 3টা করে ক্লাস না, তাই না? আমাদের ভার্সিটি খোলা থাকলে তো ভার্সিটিতে গিয়ে অনেক ক্লাস করতে হতো, অনেক সময় ওইখানে যাইতো। এখন তো আশা করি সময় তার চেয়ে বেশি পাচ্ছ নিজেদের জন্য। সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করো, এবং যদি কোনো পার্টিকুলার অঙ্কে কোনো প্রবলেম হয় করতে গিয়ে, তাহলে অবশ্যই গুগল ক্লাসরুমে পোস্ট করবা। ওকে? কারণ আমার পক্ষে তো মানে সব অঙ্ক তো বুঝতেই পারতেছো, যদি আমি একটা একটা করে করে দিতে চাই তাহলে তো আর সিলেবাস শেষ করা যাবে না এই জীবনে। আচ্ছা, তো আরেকটা টপিক সম্পর্কে আজকে তাহলে আরেকটু ধারণা দেই, সেটা হচ্ছে কশি অয়লার ইকুয়েশন। কোন একটা ম্যাথমেটিক্স এর টপিকস থাকবে, সেখানে অয়লারের নাম আসবে না, ঠিক আছে? এটা আসলে সম্ভব না, ঠিক আছে? তো ম্যাথমেটিক্স এর যে কোনো শাখাতে এই অয়লার সাহেব আসবেই, উনি না আসলে আহ, মানে সেই শাখাটা পূর্ণতা পায় না। আর কশিও লিজেন্ডারি ম্যাথমেটিশিয়ান, কশিরও অনেক অনেক জায়গাতেই তার নাম আছে। তো এই কশি অয়লার এই দুইজনের নামে একটা ইকুয়েশন আছে। আমরা একটু আগেই বলছিলাম যে ভ্যারিয়েশন অফ প্যারামিটার দিয়ে তুমি ভ্যারিয়েবল কোএফিসিয়েন্ট ইকুয়েশনও কিন্তু সলভ করতে পারো। আমি যদিও যেখানে যে এক্সাম্পলটা দেখাইছি সেটা কিন্তু ভ্যারিয়েবল কোএফিসিয়েন্ট ছিল না, এখানে যে এক্সাম্পলটা দেখাইছি সেখানে কিন্তু এই যে কোএফিসিয়েন্ট গুলো, এটা কি কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট, তাই না?
ওয়াই মানে ওয়াই প্রাইম ওয়াই ওয়াই ডাবল প্রাইম ওয়াই সবগুলোর কোএফিসিয়েন্টই কনস্ট্যান্ট। সো এটা ছিল কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট ইকুয়েশন, বাট যদি এটা ভ্যারিয়েবল কোএফিসিয়েন্ট ইকুয়েশন হয় তাও ভ্যারিয়েশন অফ প্যারামিটার দিয়ে করা যায়। আচ্ছা, তো এখন এই কশি অয়লার ইকুয়েশন দেখি যে এটা আসলে কোন টাইপের বা কি কি ধরনের ইকুয়েশনকে আমরা কশি অয়লার ইকুয়েশন বলি। এটা হচ্ছে জেনারেল nth অর্ডারটা দেয়া আছে, nth অর্ডার কশি অয়লার ইকুয়েশনের ফর্মটা দেয়া আছে। এই ফর্মটা একটু ভালো করে যদি খেয়াল করো তাহলে দেখো যে কি এই ফর্মটার মধ্যে আসলে কি দেখা যাচ্ছে। ডান পাশে জি অফ এক্স আছে, এটা কোনো নতুন কিছু না, কিন্তু বাম পাশে টার্ম গুলোতে খেয়াল করে দেখো যে এই যে ডেরিভেটিভ টার্ম গুলোর সাথে এক্স এর একটা মনোমিয়াল যেটাকে আমরা বলি, যে একটা এক্স টু দি পাওয়ার সামথিং গুণ করা আছে। যেমন nth ডেরিভেটিভ টার্ম যেটা, সেটার সাথে দেখো এক্স টু দি পাওয়ার এন গুণ করা আছে, আর সাথে ওই যে কোফিসিয়েন্ট যেটা এন সেটা তো আছেই। তারপরে এন মাইনাস ওয়ান এন মাইনাস ফার্স্ট অর্ডার যেটা, সেটার সাথে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান গুণ করা আছে। একইভাবে ফার্স্ট অর্ডার টার্মের সাথে এক্স গুণ করা আছে। আর যেটা হচ্ছে জিরোথ ডেরিভেটিভ, মানে ফাংশনটা অরিজিনাল ফাংশন, কোন জিরোতম ডেরিভেটিভ যেটাকে আমরা বলি, সেটার সাথে এক্স টু দি পাওয়ার কিছু নাই, মানে এক্স এর টার্ম নাই, মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার জিরো আছে ধরে নিতে পারি। তাহলে আমরা বুঝতে পারতেছি এই ইকুয়েশনটার মানে ইউনিক ফিচারটা হচ্ছে যে ওই যততম ডেরিভেটিভ টার্ম, ওই ডেরিভেটিভ টার্মে এক্স টু দি পাওয়ার তত গুণ আকারে আছে, সাথে কোফিসিয়েন্ট টার্ম তো থাকবেই। তো এইটাই হচ্ছে এই ইকুয়েশনের ইউনিক ফিচার, এবং এই ধরনের ইকুয়েশনকে আমরা বলি হচ্ছে কশি অয়লার ইকুয়েশন, যেখানে আমাদের এই কোফিসিয়েন্ট গুলো এ এন মাইনাস ওয়ান এ ওয়ান এ নট এগুলো সব হচ্ছে আমার পিওর কনস্ট্যান্ট, আর সাথে প্রত্যেকটা টার্মের সাথে অবশ্যই ওই সেম পাওয়ারের যততম ডেরিভেটিভ তততম পাওয়ারের এক্স টু দি পাওয়ার মানে তত এরকম একটা টার্ম গুণ আকারে থাকবে। তো তাহলে আমি এক্সাম্পল হিসেবে যদি বলি যে ধরো 2x² y prime plus 4y equals to tan x, এটা কি কশি অয়লার ইকুয়েশন হবে কিনা? না হবে স্যার হবে না। হবে একজন বলতেছে হবে, আরেকজন বলতেছে হবে না। এখন দেখা যাক কার দল ভারী। অন্য কেউ দেখি, দুইজনের মধ্যে কোনো একজনের পক্ষ নিয়ে যাকে তোমার লজিক্যাল মনে হয় ব্যাখ্যা করো দেখি। হবে স্যার। কোনো টার্ম মিসিং থাকলে তো সমস্যা নাই। সেটা তো তোমার বোঝা উচিত, মিসিং থাকলে সমস্যা আছে কি নাই। ডেফিনেশনে এটা ক্লিয়ার করা নাই। চিন্তা করো, ডেফিনেশনটা থেকে এটা স্যার এখানে হচ্ছে ওয়াই হবে সেকেন্ড মানে হবে। ওয়াই দুইবার ডেরিভেটিভ করা হয়েছে, সেকেন্ড ডেরিভেটিভ আছে, তারপরে হচ্ছে এর সাথে এক্স এর পাওয়ার হচ্ছে 2। আবার যেহেতু ওয়াই হ্যাঁ প্রাইমের মানে এটা বাদ গেছে, যাই হোক, কিন্তু ওয়াই এর হ্যাঁ, এখানে এখন কোনো ওই বাদ যাওয়া ব্যবহার টার্ম নিয়ে করা তো হয়নি। সমস্যা তোমার সাথে, যে এক ডিসএগ্রি করছে। রাব্বি কিছু বলতে চাইছিলা? স্যার এখানে a1 এর মান 0 হইতে পারে না, তাইলে তো স্যার y1 হ্যাঁ এর টার্মটা চলে যাবে। এক্স্যাক্টলি এটাই জানতে চাচ্ছিলাম যে জিরো মানে কোনো টার্ম থাকবে কি থাকবে না, মিসিং থাকলে হবে কি হবে না। এটা তো ডেফিনেশন থেকেও ক্লিয়ার হওয়া যায়। ডেফিনেশনে আবার বলাই আছে যে এই যে কোফিসিয়েন্ট গুলো এ নট এ ওয়ান এ এন এগুলো কনস্ট্যান্ট টার্ম, তাহলে জিরো তো একটা কনস্ট্যান্ট, তাই না? তাহলে আমার এখানে আমি ধরে নিতে পারি যে ওয়াই প্রাইম যে টার্মটা আছে সেটার যে কোফিসিয়েন্ট সেটা হচ্ছে জিরো, এই কারণে ওয়াই প্রাইম টার্ম নাই। সো কোনো সমস্যা নাই। বুঝা গেছে? সো কামরুল যেটা বলছো, কামরুল একটু ভুল বলে ফেলছো যে ওই টার্মটা নাই দেখে বলে ফেলছো এটা হবে না, বাট হবে। এটাও একটা কশি অয়লার ইকুয়েশন হবে। এখানে আমি যদি এখন জিরো দেই, এখন কি কশি অয়লার ইকুয়েশন হবে কিনা? কি হবে। ব্যাপার? হ্যাঁ এক্স্যাক্টলি, এখনো কশি অয়লার ইকুয়েশন হবে, কারণ জি অফ এক্স সেটার উপরে আমার এই রেস্ট্রিকশন দেয়া নাই যে জি অফ এক্স আইডেন্টিক্যালি জিরো ফাংশন হতে পারবে না। জি অফ এক্স ইজ ইকুয়াল টু জিরো, এটাও তো একটা এক্স এর ফাংশন, কনস্ট্যান্ট ফাংশন, তাই না? তো সুতরাং জিরো হলেও এটা কশি অয়লার ইকুয়েশন হতে কোনো সমস্যা নাই। আশা করি বুঝা গেছে। ওকে,
এই কশি অয়েলার ইকুয়েশনের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে ইকুইডাইমেনশনাল ইকুয়েশন। ইকুইডাইমেনশনাল ইকুয়েশন বলতে আমরা কি বুঝি, যে ইকুইডাইমেনশনাল বাংলা কি হতে পারে, সমমাত্রিক নাকি? ডাইমেনশনাল তো হচ্ছে মাত্রিক, ইকুইডাইমেনশনাল বললে সমমাত্রিক ইকুয়েশন। কেন এটাকে সমমাত্রিক ইকুয়েশন বলা হচ্ছে, এটার খুবই ইন্টারেস্টিং ব্যাখ্যা আছে। এটা তোমরা একটু ঘাটাঘাটি করো, সবই আমি বলে দিলে কেমনে হবে, ঠিক আছে? তো কেন এই কশি অয়েলার ইকুয়েশনকে ইকুইডাইমেনশনাল ইকুয়েশন বলা হয়, এটা পরীক্ষায় কিন্তু আমি দিতে পারি, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে এবং বিশেষ করে ভাইবার জন্য, যে কেন কশি অয়েলার ইকুয়েশনকে ইকুইডাইমেনশনাল ইকুয়েশন বলা হয়। এটা নিজেরা এই তিনটা বইয়ের মধ্যে একটা বইয়ের মধ্যে আছে, ঠিক আছে? এই করে দেখো, তাহলে পেয়ে যাবা যে কেন এটাকে ইকুইডাইমেনশনাল ইকুয়েশন বলা হচ্ছে। আচ্ছা, দেন হচ্ছে ওই যে অবজারভেবল ক্যারেক্টারিস্টিক্স বা মেইন ফিচার, যেটা এই ইকুয়েশনে, যে যত ডিফারেন্সিয়েশন, যততম ডিফারেন্সিয়েশন টার্ম আছে কে তম ডেরিভেটিভ, সেটার সাথে এই যে এক্স টু দি পাওয়ার কে, এক্স এর পাওয়ার আর ওই ডেরিভেটিভের অর্ডার সেম। আচ্ছা, এরপরে কয়েকটা কোশ্চেন আছে, অ্যান্সার করো দেখি। কশি অয়েলার ইকুয়েশন লিনিয়ার নাকি নন লিনিয়ার? এনিওয়ান? স্যার হ্যাঁ উভয় হইতে পারে, উভয় হইতে হ্যাঁ, পারে, বুঝি উভয় নাই হইতে পারে, লিনিয়ার নন লিনিয়ার দুইটা হইতে পারে। কেমনে, কিভাবে ব্যাখ্যা করো? স্যার এখানে তো লেফট হ্যান্ড সাইডে তো এখানে সবসময় লিনিয়ারের আসতেছে, কিন্তু রাইট হ্যান্ড সাইডে তো জিএক্স টা তো লিনিয়ার নন লিনিয়ার দুইটাই হইতে পারে। জিএক্স টা তো আমি শুধু শুধু এক্স এর ফাংশন। রত্নেশ্বর মন্ডল, জি স্যার। ডান দিকে যে জি অফ এক্স, এটা তো শুধু এক্স এর ফাংশন। ওটা নন লিনিয়ার হলে কি আমরা ইকুয়েশনটাকে নন লিনিয়ার বলি? আচ্ছা স্যার, না তাহলে তাহলে শুধু লিনিয়ার হবে স্যার। হ্যাঁ, এক্স্যাক্টলি। বাকিরা কি ওর কথার সাথে একমত কিনা বুঝতে পারছো তো? এই অনেকেই কনফিউশনে পড়ে গেছে দেখি, যে এটা লিনিয়ার কি লিনিয়ার না। এখানে তো ওই যে গুণটুন আছে দেখে দেখে, মানে এগুলো কি আসলে লিনিয়ার হবে কিনা। তো সবারই দেখি আরে কি সমস্যা, এই লিনিয়ারিটি এখনো ক্লিয়ার যদি না হয়, একটা ইকুয়েশন লিনিয়ার কিনা বলা যাচ্ছে না, তার মানে তো বেসিকে এখনো ঝামেলা আছে। আচ্ছা, দেন হোমোজেনিয়াস কিনা, হোমোজিনিয়াস কিনা? স্যার দুইটাই হতে পারে। হ্যাঁ, দুইটাই হতে পারে, হোমোজিনিয়াস হতে পারে, নন হোমোজিনিয়াস হতে পারে। একটু আগেই বললাম, জি অফ এক্স যদি তোমার জিরো হয়ে যায় তাহলে হোমোজিনিয়াস হবে, জিরো না হলে নন হোমোজিনিয়াস হবে। ইজ ইট অ্যান ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টস? এটা কি কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টের ইকুয়েশন নাকি ভ্যারিয়েবল কোএফিসিয়েন্টের ইকুয়েশন? স্যার ভ্যারিয়েবল। মিক্সচার। ভেরিয়েবল। হ্যাঁ, ভ্যারিয়েবল কোএফিসিয়েন্ট অবশ্যই। এখানে আবার আরেকজন বলছে মিক্সড। মিক্সড স্যার কেন? এন এর ভ্যালু স্যার দা এক্স এর ফাংশন, সরি। আরে বাবা রে, এই পুরোটাই তো হ্যাঁ আমি হ্যাঁ, যখন এক্স এর ফাংশন, হ্যাঁ এক্স এর ফাংশন। কোএফিসিয়েন্ট, যখন আমি এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কি ভ্যারিয়েবল কোএফিসিয়েন্ট নাকি কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট চিন্তা করব, তখন তো এই ডেরিভেটিভ টার্মের ছাড়া যা আছে পুরোটাই আমার কোএফিসিয়েন্ট। সো এখানে এক্স এর পাওয়ার তো থাকতেই হবে, আদারওয়াইজ তো তুমি তো কশি অয়েলার ইকুয়েশন পাবা না। সেটা বুঝতে অলওয়েজ পারছি। ভ্যারিয়েবল কোএফিসিয়েন্ট, এ1 এগুলো কনস্ট্যান্ট হলেও অলওয়েজ ইকুয়েশনটা কিন্তু সবসময় ভ্যারিয়েবল কোএফিসিয়েন্ট ইকুয়েশন। আচ্ছা, সো দেখতেছি বেসিক নিয়ে অনেক ঝামেলা আছে। আচ্ছা, এখন আসি যে এই কশি অয়েলার ইকুয়েশনকে কিভাবে আমরা সলভ করতে পারি। তো দুইটা প্রসেস আছে কশি অয়েলার ইকুয়েশন সলভ করার। আজকে হয়তো দেখাতে পারবো না, জাস্ট আমি আইডিয়াটা দিয়ে দিই, বুঝতে পারবা তোমরা, দেখাতে না পারলেও। এক্সাম্পল নেক্সট ক্লাসে দিব। যে ফার্স্ট প্রসেস হচ্ছে, আচ্ছা দেখো, আমাদের মনে আছে কিনা আমাদের যে যখন আমরা এল অফ ওয়াই ইজ ইকুয়াল টু জিরো, এই টাইপের হোমোজিনিয়াস ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট যখন ছিল, সেটাকে আমরা কিভাবে সলভ করছিলাম? y ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার mx ট্রায়াল সলিউশন বসাইছিলাম, ঠিক আছে? মনে আছে কিনা? ই টু দি পাওয়ার mx ট্রায়াল সলিউশন ধরে দেন অক্সিলারি ইকুয়েশন একটা আসতো, অক্সিলারি ইকুয়েশন পাইতাম m এর সাপেক্ষে।
তারপরে সেখান থেকে এম এর ভ্যালু বের করে এম এর ভ্যালু এখানে বসাই দিয়ে ওয়াই এর বিভিন্ন সলিউশন পাইতাম এই ইকুয়েশনের। তো এই অনেকটা সিমিলার আইডিয়া কশি অয়েলার ইকুয়েশনের ক্ষেত্রে। এটা যদি একটা হোমোজেনিয়াস ইকুয়েশন হয়, সেই ক্ষেত্রে আমরা যেটা করব, ট্রায়াল সলিউশন এক্স টু দি পাওয়ার এম ইউজ করতে হবে। কশি অয়েলার ইকুয়েশনের ক্ষেত্রে হোমোজেনিয়াস ইকুয়েশন হলে সেটাকে এক্স টু দি পাওয়ার এম যদি তুমি ট্রায়াল সলিউশন ধরো, তাহলে তুমি ঠিক এই সিমিলার কাহিনী দেখবা যে এক্স টু দি পাওয়ার এম এই ইকুয়েশনে সাবস্টিটিউট করলে সেখান থেকে আলটিমেটলি ওই যে অক্সিলারি ইকুয়েশন পাওয়া যাবে এম এর সাপেক্ষে। সেখান থেকে তুমি সলভ করে এম এর ভ্যালুগুলো পেয়ে যাবা। তারপরে সেই এম এর ভ্যালুগুলো এখানে বসালে y is equal to x to the power যে কটা ভ্যালু পাবা সেরকম। তো বুঝতেই পারতেছো এখানে তাহলে আমাদের ওই আবার আগের মতো আমরা যে এখানে যেমন আগের কেসে যেমন তিনটা কেস পাইছিলাম আগের বার, যে এই যে y is equal to mx যে বসাবো অক্সিলারি ইকুয়েশনটা যেটা আসবে সেটার সলিউশন তো যে তিন ধরনের হতে পারে। একটা ছিল যে রিয়েল এবং ডিস্টিংক্ট ফার্স্ট কেস, সেকেন্ড কেস ছিল রিয়েল এবং ইকুয়াল, আর থার্ড কেস ছিল কমপ্লেক্স কনজুগেট। তো এইখানেও আমাদের এরকম তিনটা আলাদা আলাদা কেস আসবে যে y is equal to x to the power m তুমি যদি সাবস্টিটিউট করো, তাহলে সেই ক্ষেত্রে তিন ধরনের ঘটনা ঘটতে পারে, যে m এর ভ্যালুগুলো রিয়েল বা ডিস্টিংক্ট আসতে পারে, রিয়েল এবং ডিস্টিংক্ট, এবং দ্বিতীয় কেসে রিয়েল এবং ইকুয়াল আসতে পারে, থার্ড কেসে হচ্ছে কমপ্লেক্স কনজুগেট আসতে পারে। যাই আসুক, তিনটা কেসের জন্যই আমাদের সলিউশন গুলো কি হবে এগুলো আমরা নেক্সট ক্লাসে দেখব। সোজা কথায় তুমি এই ট্রায়াল সাবস্টিটিউশন করে এটা সলভ করতে পারবা কশি অয়েলার ইকুয়েশন হোমোজিনিয়াস যদি হয়। আর যদি নন হোমোজিনিয়াস হয় তাহলে তো প্রথমে ওই যে হোমোজিনিয়াস পার্ট যেটা আছে সেটাই যে এই সাবস্টিটিউশন করে বের করে ফেলতে হবে। আমরা তো শিখিয়ে আসলাম যে হোমোজিনিয়াস হলে কিভাবে বের করতে হয়। তাহলে হোমোজিনিয়াস পার্টটার জন্য ওয়াইসিটা বের করে নিব এই ফার্স্ট প্রসেস অনুযায়ী, দেন ওয়াইপিটা বের করতে হবে আমাদের ভ্যারিয়েশন অফ প্যারামিটার দিয়ে। ভ্যারিয়েশন অফ প্যারামিটার একটু আগে যেটা আমরা শিখছি মেথডটা, কেন বলো তো? আচ্ছা, তোমাদের এরপরে কি ক্লাস আছে কারো? জি স্যার। কোন স্যারের ক্লাস? হ্যালো, রাজমেরি ম্যামের ক্লাস। ও আচ্ছা, ম্যাডাম তো তাহলে বোধহয় 10টায় শুরু করেন নাকি একটু দেরি হয় ম্যাডামের? না, 11টায় ক্লাস স্যার। ও 11টায়। আচ্ছা, আমি বলছি ইমিডিয়েট এখন ক্লাস আছে কিনা। না না, এখন ক্লাস নেই। আচ্ছা ঠিক আছে, আমি সেই জন্য যে নাহলে তো তোমাদের পরের ক্লাসে দেরি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আর 2 মিনিট, এই শেষ আরেকটা স্লাইড আছে। আচ্ছা, তো তাহলে আমরা এই হোমোজিনিয়াসটা যেভাবে সলভ করি সেইভাবে হোমোজিনিয়াস পার্টটা সলভ করে ওয়াইজিটা বের করে রাখবো, আর ওয়াইপিটাকে হচ্ছে ভ্যারিয়েশন অফ প্যারামিটার দিয়ে বের করব। প্রশ্ন হচ্ছে ওয়াইপি বের করার তো আরো অনেকগুলো মেথড আমরা শিখছিলাম, সেইগুলো ইউজ না করে কেন ভ্যারিয়েশন অফ প্যারামিটার ইউজ করতেছি? হ্যালো, আচ্ছা এটা কনস্ট্যান্ট টার্ম আর সব মানে ভেরিয়েবল আছে এইজন্য। হ্যাঁ হ্যালো, কই কেউ অ্যান্সার করছো? কেন ভ্যারিয়েশন অফ প্যারামিটার ইউজ করবো আমরা? সেটা হচ্ছে ভেরিয়েবল থাকতে পারে, সব যে কনস্ট্যান্ট টার্ম হবে এরকম না। থাকতে পারে না তো, থাকবেই। কশি অয়েলার ইকুয়েশনের তোমার ডেফিনেশনই তো এটা, প্রত্যেকটা হ্যাঁ টার্মেই তো সেটাই। তোমার এক্স এর সাম পাওয়ার গুণ থাকবে। ফার্স্ট ডেরিভেটিভ টার্মে এক্স থাকবে, সেকেন্ড ডেরিভেটিভ টার্মে এক্স স্কয়ার থাকবে। তো যেহেতু ভেরিয়েবল কোএফিশিয়েন্ট ইকুয়েশন, তুমি তো ওয়াইপি যেটা আমরা বের করা শিখছি পার্টিকুলার ইন্টিগ্রাল, সেই মেথড গুলোর মধ্যে শুধুমাত্র ভ্যারিয়েশন অফ প্যারামিটারই ছিল যেটা ভ্যারিয়েবল কোএফিশিয়েন্টের জন্য কাজ করে, আমরা বলে আসছিলাম। আর আদার যে মেথড গুলো ছিল আনডিটারমাইন্ড কোএফিশিয়েন্ট, সেগুলো তো ভ্যারিয়েবল কোএফিশিয়েন্টের জন্য কাজ করে না। সুতরাং এখানে অবশ্যই তোমার ভ্যারিয়েশন অফ প্যারামিটার ইউজ করে পার্টিকুলার সলিউশনটা বের করতে হবে, দেন তো জেনারেল সলিউশন y is equal to yc plus yp। আচ্ছা, তো আরেকটা প্রসেস যেটা, এটা হচ্ছে একটা প্রসেস, আরেকটা প্রসেস যেটা সেটা হচ্ছে যে কশি অয়েলার ইকুয়েশন তোমার হোমোজিনিয়াস নন হোমোজিনিয়াস যাই হোক না কেন, তুমি সেই ইকুয়েশনটাকে, কশি অয়েলার ইকুয়েশনটা যেহেতু আমাদের একটা ভ্যারিয়েবল কোএফিশিয়েন্ট ইকুয়েশন, এইখানে আইডিয়াটা হচ্ছে যে যদি ভ্যারিয়েবল কোএফিশিয়েন্ট ইকুয়েশনটাকে আমি চেঞ্জ করে ট্রান্সফর্ম করে যদি কনস্ট্যান্ট কোএফিশিয়েন্ট ইকুয়েশনে পরিণত করতে পারি,
তাহলে কিন্তু আমাদের দেখো আমাদের তখন আমাদের ঝামেলা অনেক কমে যাচ্ছে। ঝামেলা অনেক কমে যাচ্ছে বলতে আমরা যেহেতু কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট ইকুয়েশন সলভ করার মেথড শিখে আসছি অনেকগুলো, আনডিটারমাইন্ড কোএফিসিয়েন্ট, ভ্যারিয়েশন অফ প্যারামিটার, সবগুলো দিয়ে কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট ইকুয়েশন সলভ করা যায়। তাহলে এইখানের আইডিয়াটা হচ্ছে যে একটা সাবস্টিটিউশন ইউজ করে এই ইকুয়েশনটাকে আগে একটা কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট ইকুয়েশনে নিয়ে যাওয়া, যে ইউজ দ্য সাবস্টিটিউশন x is equal to e to the power t বা t is equal to ln x, আমাদের বেসিক যে কশি অয়েলার ইকুয়েশনের যে ফর্ম, সেই ফর্মের যে কোনো কশি অয়েলার ইকুয়েশন থাকলে সেখানে তুমি যদি এই x is equal to e to the power t এই সাবস্টিটিউশনটা ইউজ করো বা t is equal to ln x, অর্থাৎ আমরা তাহলে কি করতেছি, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যেটা ছিল আমাদের অরিজিনাল ইকুয়েশনটা দেয়া থাকে কিসে, এক্স আর ওয়াই তে, তাই না? এক্স থাকে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ওয়াই থাকে ডিপেন্ডেন্ট। সেইটাকে আমরা এখন এই এক্সটাকে সাবস্টিটিউট করে দিচ্ছি টি দিয়ে। রুলসটা হচ্ছে টি ইজ ইকুয়াল টু ln x, এবং এটা ইউজ করে সাবস্টিটিউট করার ফলে আলটিমেটলি এইগুলো যখন তুমি সাবস্টিটিউট করবা ইকুয়েশনটাতে, রিঅ্যারেঞ্জ করার পরে ইকুয়েশনটা যেটা থাকবে সেটা হয়ে যাবে টি আর ওয়াই এর সাপেক্ষে নতুন আরেকটা ইকুয়েশন পাবা। এবং এই সাবস্টিটিউশন করার সময় চেইন রুল অ্যাপ্লাই করতে হবে এবং সেটা আমরা দেখাবো যে কিভাবে করব আমরা। তো মানে আসল কথা হচ্ছে যে তুমি যখন এই মানে সাবস্টিটিউশনটা করবা, দেন এই টি আর ওয়াই এর সাপেক্ষে যে ইকুয়েশনটা পাবা সেটাকে তুমি যদি সব সিম্পলিফিকেশন করার পরে তুমি দেখবে যে সেটা একটা লিনিয়ার অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট হয়ে গেছে। সেখানে আর তখন ভ্যারিয়েবল কোএফিসিয়েন্ট থাকবে না। আমাদের অরিজিনাল এক্স ওয়াই এর সাপেক্ষে যে ইকুয়েশন সেটা ছিল একটা ভ্যারিয়েবল কোএফিসিয়েন্ট ইকুয়েশন, প্রত্যেকটা টার্মেই এক্স স্কোয়ার ওয়াই প্রাইম এরকম থাকতো। কিন্তু এই টি আর ওয়াই এর সাপেক্ষে যে ইকুয়েশনটা তুমি পাবা সেইখানে এরকম থাকবে না, সেখানে সব কোএফিসিয়েন্ট গুলো কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টই থাকবে। তো তাহলে সেই নতুন ইকুয়েশনটাকে, যে টি আর ওয়াই এর সাপেক্ষে যে ইকুয়েশনটাকে, সেটাকে আমরা এই যে আমরা আগের যে মেথড গুলো পড়ছিলাম, আনডিটারমাইন্ড কোএফিসিয়েন্ট বা হচ্ছে ভ্যারিয়েশন অফ প্যারামিটার, যে কোনোটা দিয়ে আমরা সলভ করতে পারি। সেটা হোমোজেনাস হোক ইকুয়েশনটা, নন হোমোজেনাস হোক। হোমোজেনাস হলে আমাদের হচ্ছে ওই যে হোমোজেনাস ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট, ওই ফর্মুলা কাজে লাগাতে হবে। বুঝতে পারছো? তো যেহেতু আমরা নন হোমোজেনাস বা হোমোজেনাস ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট শিখে আসছি অনেকগুলো মেথডে, যে কোনো মেথডে অ্যাপ্লাই করে আমরা এই টি আর ওয়াই এর সাপেক্ষে যে ইকুয়েশনটা আসবে সেটাকে আমরা সেকেন্ড স্টেপে সলভ করে ফেলবো। বুঝা গেছে? তো এইখানে তোমার কিন্তু ভেরিয়েশন অফ প্যারামিটার ইউজ করতে হবে, নট নেসেসারি, কারণ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টের ক্ষেত্রে অনেকগুলো মেথড অ্যাভেলেবল আছে। দেন এই জেনারেল সলিউশনটা যখন তুমি পেয়ে যাবা, তুমি কিন্তু পাবা সলিউশনটা ওয়াই আর টি তে, অর্থাৎ ওয়াই ইজ ইকুয়াল টু সাম ফাংশন অফ টি পাবা, এফ অফ টি, এরকম একটা সলিউশন পাবা। ফাংশনটা হবে টি এর। বাট আমাদের অরিজিনাল তো দরকার হচ্ছে এই এক্স আর ওয়াই এর ইকুয়েশনের সলিউশন। এই কারণে রিসাবস্টিটিউট করতে হবে, আবার ব্যাক সাবস্টিটিউশন করতে হবে, যে টি ইজ ইকুয়াল টু ln x, ওটা আবার এই ইকুয়েশনে বসাতে হবে। বসালে তখন আমরা অরিজিনাল ইকুয়েশনের সলিউশনটা পেয়ে যাব। অর্থাৎ এই যে সলিউশনটা আসলো সেখানে টি এর ভ্যালুটা তুমি ওই যে ln x দিয়ে রিপ্লেস করলে সব জায়গায়, দেন হচ্ছে y is equal to g of x এরকম একটা কিছু পাইলা, সেটাই হচ্ছে আমাদের অরিজিনাল ইকুয়েশনের সলিউশন। তো এখানের আইডিয়াটা হচ্ছে যেহেতু আমাদের অরিজিনাল ইকুয়েশনটা ভ্যারিয়েবল কোএফিসিয়েন্ট, সেটা আমরা শুধুমাত্র ভ্যারিয়েশন অফ প্যারামিটার ছাড়া অন্য কোনো মেথড দিয়ে সলভ করতে পারি না। সো এই জন্য এখানের যে আইডিয়াটা ইউজ করছে সেকেন্ড প্রসেসে, যে ইকুয়েশনটাকে আগে কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টে নিয়ে গেছে, দেন কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট এই ইকুয়েশনকে আমরা অনেক মেথডেই সলভ করতে পারি, যে কোনো একটা দিয়ে সলভ করে সেই সলিউশনের মধ্যে আবার ওই ব্যাক সাবস্টিটিউশন করে আমাদের অরিজিনাল সলিউশনটা চলে আসছে। তো পরীক্ষায় অনেক সময় বলা থাকে যে একটা কশি অয়েলার ইকুয়েশন দেয়া থাকে, দিয়ে বলে যে ফার্স্ট রিডিউস ইট টু কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট ইকুয়েশন, যে প্রথমে তোমাকে বলে দিবে যে ওই কশি অয়েলার ইকুয়েশনটাকে আগে রিডিউস করো একটা কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট ইকুয়েশনে এন্ড দেন সলভ ইট। ঠিক আছে? এইভাবে বলা থাকে। যদি এইভাবে বলা থাকে তাহলে অবশ্যই তোমাকে এই সেকেন্ড প্রসেসে করতে হবে, অর্থাৎ আগে ইকুয়েশনটাকে একটা এই সাবস্টিটিউশন ইউজ করে আগে ইকুয়েশনটাকে কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টে নিতে হবে, দেন হচ্ছে সলভ করতে হবে। আর যদি কিছু বলা না থাকে, জাস্ট একটা কশি অয়েলার ইকুয়েশন দিয়ে বলে যে সলভ করো, তুমি ফার্স্ট প্রসেসও করতে পারো, সেকেন্ড প্রসেসও করতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু যদি ওই বলে দেয়া থাকে আর তুমি যদি অন্য প্রসেসে করো তাহলে কিন্তু অবভিয়াসলি মার্কস কাটা যাবে। ঠিক আছে? সো আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা কশি অয়েলার ইকুয়েশন কিভাবে সলভ করতে হয় সেটা দেখবো, এবং তারপরে হচ্ছে অ্যাপ্লিকেশন শুরু করবো। আমাদের হায়ার অর্ডারের দিয়ে আমরা কিছু রিয়েল লাইফ মডেল দেখবো। ঠিক আছে? তো নেক্সট ক্লাস দেখা হবে। আজকে যদি আর কোনো কোশ্চেন না থাকে তাহলে আজকে এই পর্যন্তই।